নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে আপনাদেরকে প্রথমে নিয়ে যাব দমদমে এই বাংলার এক নারীর সঙ্গে শ্লীলতাহানি হয়ে গেল প্রকাশ্য রাস্তায়। তার জামা কাপড় পর্যন্ত প্রকাশ্য রাস্তায় ছিঁড়ে দেওয়া হলো, এমনটাই অভিযোগ করছেন সেই মহিলা। বিজেপি সেজে বেশ কিছু মানুষ তার ফাস্টফুডের সেন্টারে আসে এবং তারা তার রাস্তায় জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে দেয়, এমনটাই অভিযোগ করলেন তিনি। স্থানীয় বিজেপি বিধায়কও সেখানে পৌঁছেছিলেন। কি ঘটনা ঘটিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। পাশাপাশি অন্ডালে নিয়ে যাব, যেখানে বিজেপি মাত্র 17 দিন পশ্চিমবঙ্গের সরকারে এসেছে, আর এর মধ্যেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে অন্ডালের কারখানার বাইরে থেকে কার্যত লড়াই দেখা গেল, গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেল। আর এই অন্ডাল থেকে আপনাদেরকে আবার নিয়ে যাব কলকাতায় গতকাল রাত্রে এক অবাক কাণ্ড। পালিয়ে যাওয়া সেই ভিডিও, প্রশান্ত বর্মন তৃণমূল কংগ্রেসের আমলে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে পালিয়ে গিয়েছিল, ফেরার ছিল। সে রাতারাতি কালকে একটি জায়গায় এক পথচারীকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে এবং রাতারাতি ভাইরাল হয়েছে তার ভিডিও। সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে। এছাড়াও আমি আপনাদেরকে এই এপিসোডে নিয়ে যাব তামিলনাড়ুর পুলিশের দৃশ্য যদি আপনারা দেখেন, আপনারা ভাববেন যে মানুষ হয়ে জন্মানো আর হয়তো আমরা ডিজার্ভ করছি না, কারণ মানুষ এতটা নিচে নেমে গিয়েছে। তামিলনাড়ুর পুলিশ 3 অফিসার, আইপিএস অফিসার এক ঘটনার বিবৃতি দিতে বসেছিল প্রেসের সামনে। যে নিন্দনীয় ঘটনা ঘটালো, সেই ঘটনার ইতিহাস বিবরণ আপনাদের সামনে করব। তবে শুধু তামিলনাড়ুর পুলিশই নয়, বাংলার পুলিশও পিছিয়ে নেই কোথাও। বাংলার পুলিশ এক ধাপ এগিয়ে গিয়েছে এবং এক ধাপ এগিয়ে গিয়ে আজকে মহিলাদের গায়ে হাত দিচ্ছে পুরুষ পুলিশ অফিসার। হ্যাঁ, এমনই দৃশ্য ভেসে উঠল নিউ টাউন থেকে। নিউ টাউন থানার অন্তর্গত সেখানকার এক পুলিশ আধিকারিক একটি জায়গায় গিয়েছিলেন সম্ভবত কোনো মামলার নিষ্পত্তি করতে। সেখানে গিয়ে এক নারীর গায়ে হাত দিল পুরুষ এক পুলিশ অফিসার। প্রতিবাদে সেখানকার মানুষ সেই পুলিশ অফিসারের সাসপেনশন দাবি করছে। এই সমস্ত কিছু ভিডিও আজকের এপিসোডে দেখাবো এবং শুভেন্দু অধিকারী এই রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি ভিডিও আমি শেষে দেখাবো, যে কার্যটা তিনি করবেন বলেছেন। আর এই কার্যটা তিনি যদি পশ্চিমবঙ্গে করতে পারেন, তাহলে বলবো যে শুভেন্দু অধিকারী মহাশয় যে কাজটা করলেন সেটা অত্যন্ত সমাজের জন্য ভালো করলেন। কি কথা বলেছেন সেটা আমি শেষে দেখাবো, কিন্তু তার আগে আপনাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে এবং এই কিউআর কোডটি স্ক্যান করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে হবে, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন প্রথমে দমদমের দিকে দেখা যাক। দমদমে গতকাল এক ঘটনা ঘটলো, যেটা সোশ্যাল মিডিয়া মারফত দেখা যাচ্ছে যে সেই ভদ্রমহিলা অভিযোগ করছেন যে তার যে ফাস্টফুডের দোকানটি রয়েছে 2020 সাল থেকে, করোনা পিরিয়ড থেকে দমদমের রাস্তায় একটি ফাস্টফুডের দোকান তিনি চালাতেন। সেই দোকানে হঠাৎ করে কেউ বিজেপি সেজে পৌঁছে গিয়ে তার উপর চড়াও হলেন, তার দোকানের উপর চড়াও হলেন এবং এমনকি সেই ভদ্রমহিলাকে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি করলেন। তার বস্ত্র টেনে ছিঁড়ে দিলেন, জামা কাপড় টেনে ছেড়ে দিয়ে তার শরীরকে কার্যত বিবস্ত্র করে দিলেন, এমনটাই অভিযোগ করছেন সেই মহিলা। জামা ধরলো পুরো ছেড়ে দিয়ে উলঙ্গ করে রাস্তার মধ্যে দাঁড় করে দিয়েছে। লোকেরা ভিডিও করছে। একটা সুতো, একটা গামছা, একটা কাপড় টাকা এগিয়ে দেবে, নাকি ভিডিও করবে। কেউ কিছু এগিয়ে দেয়নি। আমি সবাই দেখেছি, এখানে প্রত্যেকে দেখে একটা লোক আসেনি। এইটা দমদম হয়ে গেছে। একটা লোক তো আসবে যে মেয়েটার জামাটা ছিঁড়েছে, কেউ আগে জামাটা ইয়ে করো, কেউ করেনি। ভালোই লোক ছিল, বাজারে যেরকম লোক থাকে। দমদমের বুকে এরকম একটা ঘটনা ঘটলো, কেউ দাঁড়ায়নি। আমি এখানে লাস্টে বসে ওই মহিলা জামা যখন ছিঁড়ে ফেললো, বাধ্য হয়ে ওনাকে আমি একটা লাঠি মারলাম, কারণ না হলে আমাকে আরো উনি ইয়ে করতো, একদম। আপনি একাই থানায় চলে গেছেন? তারপর আমি ওই অবস্থায় কোন রকম সেফটি পিন বার করে লাগালাম। ভাই আসছে, ভাইয়ের বউ জামা নিয়ে দৌড়ে এসছে। আমরা ওই অবস্থায় থানায় গেছি। ওই অবস্থায় একটা জামা পরে আগে থানায় গেছি। যে আজকে এমন দৃষ্টান্তমূলক আমি শাস্তির দাবি করছি, কোন দমদম এলাকায় কোন মেয়ের কোন আঁচল যেন কোনো পুরুষ না ধরতে পারে, সে যে পার্টিরই হোক, কোন মেয়ের যেন এই ঘটনা না ঘটে দ্বিতীয়বার। আর আমার সম্পর্কে জানবেন, আমি অর্পিতা সরকার। আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে ড্রামা অনার্স করেছি, নাটকের স্টুডেন্ট। যারা থিয়েটার কর্মী, থিয়েটারের মানুষজন প্রত্যেকে আমাকে চেনে। শুনলেন সেই মহিলার কাঁদতে কাঁদতে সেই ঘটনা, বিবস্ত্র করে দেওয়া হয়েছিল তাকে এবং মহিলা বলছেন কেউ নাকি তার সামনে এসে তাকে একটা গামছা, একটা সুতো পর্যন্ত দিয়ে দেয়নি, সবাই ভিডিও করছিল। আমি বলবো মহিলা বড়ই সরল, মহিলা বড়ই বোকা। আজকালকার দিনে সমাজে আর এই ধরনের মানুষ আপনারা পাবেন না। আজকালকার দিনে সমাজে কেউ যদি শ্রাদ্ধ বাড়িতেও যায়, সেটা রিলসের মারফত ভিডিও শুট করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। আজকালকার দিনে রাস্তায় যদি কারোর অ্যাক্সিডেন্টও ঘটে যায়, আগে মানুষ মোবাইল বের করে সেটাকে রিলস বানিয়ে ফেসবুকে ছাড়ে, দুটো ভিউজ পাওয়ার জন্য, দুটো লাইক পাওয়ার জন্য।
তাই এই মহিলাকে যখন বিবস্ত্র করা হচ্ছে, সাধারণ মানুষ তার সেই লাইক এবং ভিউজের নেশাতেই ভিডিও করেছে অবভিয়াসলি, এবং সেটাতে এই সমাজের মানুষদের কোনো দায়বদ্ধতা নেই, কারণ মানুষ এখন এই জায়গাতেই পরিণত হয়েছে, নিজেদের কার্যত পশুতে পরিণত করে নিয়েছে। আর যে কটা গুটি কয়েক ভালো মানুষ রয়েছে যারা সমাজের জন্য ভালো করতে চায়, তাদের এই সমাজ অনেক সময় বোকা, পাগল এই ধরনের কথা বলে থাকে। যাই হোক, এই ভদ্র মহিলার কথা শুনলেন। নব্য বিজেপি এখন চারিদিকে উৎপত্তি হয়েছে, বিভিন্ন জায়গায় কে আসল বিজেপি আর কে নকলে বিজেপি এটা বোঝাই যাচ্ছে না। এই দমদমের ঘটনাতেও অনেকটা আপনারা তাই দেখলেন, বেশ কিছু মানুষ বিজেপি সেজে এসে তাকে রাস্তায় টানতে টানতে নিয়ে গিয়ে বিবস্ত্র করে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বিজেপি দমদমের তিনি সেখানে পৌঁছেছিলেন। এই ভদ্র মহিলা পুলিশে অভিযোগ করেছেন, কমপ্লেন করেছেন, এবং এই ভদ্র মহিলার সেই ঘটনা শোনার পরে স্থানীয় বিজেপি বিধায়ক সেই জায়গায় পৌঁছালেন। কি বললেন তিনি শোনাবো আপনাদেরকে, দেখুন। উনিও ছিল আই উইটনেস ছিল, ঠিক আছে। যার যে মোবাইলটা হচ্ছিল ওই মোবাইলটা এর মানে মোবাইল পরে আমরা বলেছি মোবাইলটা দেওয়া উচিত হয়নি, থানায় গেছে, থানায় কমপ্লেন করেছেন, লিখিতভাবে কমপ্লেন করেছেন, পুলিশ কমপ্লেন দিয়েছে, পুলিশ তার বেসিসে অ্যাকশন নিয়েছে। আপনি যা যা ঘটেছিল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি এখানে যেরকম দোকান করছিলেন সেরকম দোকান করে যেমন ততদিন পর্যন্ত এখানে আপনি করতে পারছেন করুন। এই আধার দোকান, কোনো কাজবাড়ি, কোনো কিছু এখানে এভাবে চলবে না, এটা আমি পরিষ্কার দাঁড়িয়ে বলে যাচ্ছি। দমদম রোডের ওপর ওই ব্যবসা করার জন্য নতুন করে দোকানদার এনে বসিয়ে দেওয়া, এটা আমরা করতে দেবো না। এটা আমাদের দলের নির্দেশ, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতির নির্দেশ। স্থানীয় বিধায়ক মহাশয় অরিজিৎ বক্সিবাবু তিনি সেখানে পৌঁছালেন। তিনি বললেন এই সমস্ত বিষয় বরদাস্ত করা হবে না, এবং তিনি ওই ভদ্র মহিলাকে অভয়ও দিলেন যে আপনি যেভাবে ব্যবসা করছেন আপনি সেভাবেই ব্যবসা করুন, আপনার সঙ্গে আর কোনো ধরনের এইরকম খারাপ ঘটনা ঘটবে না। কিন্তু আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে বিভিন্ন বিধায়কদের বারবার রাস্তায় নেমে এই বার্তা দিতে দেখছি যে তারা কোন রকম অরাজকতা মানবেন না এটা বলছেন, কিন্তু তবুও বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় কেউ হঠাৎ হঠাৎ বিজেপি সেজে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে, এবং পরবর্তীকালে পুলিশ প্রশাসনের দ্বারস্থ সেই সমস্ত অসহায় মানুষেরা হচ্ছে। কবে যে এটা থামবে, কবে যে এই সমস্ত জিনিস থেকে মানুষ নিস্তার পাবে সেটা তো সময় বলবে। কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাবো এবারে অন্ডালে। অন্ডালে বিজেপির এক গোষ্ঠীদ্বন্দ্বের গল্প গতকাল ভেসে উঠলো। এখন আমি আগেই বললাম যে জবে থেকে 4 তারিখে বিজেপি এই পশ্চিমবঙ্গে এসেছে, আপনি বুঝতে পারবেন না আপনার পাশের বাড়ির মানুষটিও যে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে বারবার স্ট্যাটাস দিত, সেও বলছে আমি আদি বিজেপি, আমি পুরনো বিজেপি। তাই ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মধ্যে যে একটা ঘুণ ধরেছিল দুই গোষ্ঠীদ্বন্দ্বের লড়াইয়ের, সেই একই ঘুণ এখন ট্রান্সফার হয়ে গেল বিজেপি দলের মধ্যে। ইতিমধ্যেই বিজেপি দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই। অন্ডাল থেকে ভেসে এসেছে সেই চিত্র, যেখানে রাস্তায় গলায় গেরুয়া গামছা দুপক্ষই জড়িয়ে লড়াই করছে এবং মারামারি করছে। দেখুন। জানেন আমাদের বিএমএস এর জেলা প্রেসিডেন্ট এসছে তাকে সম্বর্ধনা জানাবার জন্য, এবং উনি যে এখানে প্রোগ্রাম করবেন ওনারা আমাদেরকে মেসেজ করেছেন যে আমরা এখানে প্রোগ্রাম করব, তোমরা পারলে এসো। আর এখানে যাদের দেখছেন বাইরে থেকে কোনো ছেলে নেই, অন্ডালের সকল অন্ডাল গ্রাম থেকে শুরু করে যত অন্ডালের ছেলেরা আছে তাদেরকে কার্যকর্তারা যারা আছেন সকল বাইরের ছেলে নেই, কেউ সব আমাদের অন্ডালের কার্যকর্তা, কারো বিজেপি করে, কারো বিএমএস করে, সেই ছেলেরাই এসছে। এবং কারো হাতে কোনো অস্ত্র বা কিছু দেখুন তো, আমরা এসছি তাকে সম্বর্ধনা জানিয়েছি। তার যে গেট পাসের ব্যবস্থা করতে হবে, উনি বাইরের থেকে এসছেন সেই ব্যবস্থা করার জন্য এবং তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখছি অন্যরকম একটা বাতাবরণ, সেই বাতাবরণ, এবং কেউ ডান্টা ফান্টা নিয়ে আক্রমণ করছে আমাদের ছেলেদের উপর। তো বহিরাগত কে আর অন্ডালের কে সেটা দেখাই যাচ্ছে যে কে ডিভিসি দখল করার জন্য এসছে। আমরা তো ডিভিসি আজকে দখল করতে আসিনি, আমরা যদি দখল করতে আসতাম তাহলে কি এই সংখ্যা থাকতো? আমার মনে হয় এই সংখ্যা থাকতো। এখন আপনারা কি চাইছেন? আমরা এসি নেতৃত্ব ভেতরে গেছে, তারা আসবেন, আমাদেরকে যা নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুসারে কাজ করো। এভাবে একটা সংঘর্ষ হলো আপনাদের নিজেদের মধ্যে, এটা নিজেদের মধ্যে যে সংঘর্ষ হলো এটা কি বলবো, কিছু বলার নেই। যে এটা নিজেদের মধ্যে হলো না তৃণমূলের চক্রান্ত আছে, আমার তো এটা দেখে সন্দেহ আছে, এবং আমি উচ্চ নেতৃত্বকে জানাবো এই বিষয়টা নিয়ে।
একটু আপনারা মনে করে দেখুন, একদম হুবহু এক চিত্র, শুধুমাত্র গলায় গামছাটা পাল্টে গিয়েছে। গলায় আগেকার দিনে যখন গোষ্ঠীদ্বন্দ্বের ভিডিও উঠে আসতো সবুজ গামছা থাকতো, এখন গোষ্ঠীদ্বন্দ্বের ভিডিওতে কমলা গামছা উঠে আসছে। এবং আগেকার দিনে গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল কংগ্রেসের নেতারা বলতো ওরা তো বিজেপির লোক, এখনকার দিনের গোষ্ঠীদ্বন্দ্বে বিজেপির লোকেরা বলছে ওরা হয়তো তৃণমূল কংগ্রেসের লোক। বাকি আর কিচ্ছু পরিবর্তন হয়নি, সমস্ত কিছু একই রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের সেই ছায়া এবারে বিজেপিকেও আস্তে আস্তে গ্রাস করছে। আর এই গোষ্ঠীদ্বন্দ্বের প্রধান কারণ কি হয়ে থাকে? গোষ্ঠীদ্বন্দ্বের প্রধান কারণ হয়ে থাকে কোনো একটা এলাকার দখল, আর সেই এলাকা দখলকে কেন্দ্র করে যে মালাই ওঠে, সেই মালাইয়ের ভাগাভাগি নিয়েই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের এই লড়াই হয়ে থাকে। তৃণমূল কংগ্রেসের আমলেই গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক একই আকার নিয়েছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন হেভিওয়েট বাহুবলী নেতারা গোষ্ঠীদ্বন্দ্বে এই কারণেই জড়িয়ে যেত যে সেই এলাকার মলমটা কারা তুলবে, মালাইটা কারা খাবে, সেই নিয়ে লড়ালড়ি। আর ঠিক এই একইভাবে বিজেপির মধ্যেও একই দৃশ্য মাত্র 17 দিনের সরকারের মধ্যেই দেখা গেল। এখন দেখার বিজেপির এই দৃশ্য যখন উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছাবে, তারা তাদের দলকে কিভাবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের এই রোগ থেকে মুক্ত করতে পারে, এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের মতো বেনজল যেভাবে ঢুকে গিয়ে এই তৃণমূল কংগ্রেসের মতো প্রবল শক্তিশালী দলকে কার্যত খোকলা করে দিয়েছিল, তাদের দলকেও তারা বাঁচাতে পারে কিনা, এই রকম উইপোকা যারা সমাজকে ভেতর ভেতর থেকে খোকলা করে দিতে চাইছে। আসুন এবার আমরা একটু তামিলনাড়ুতে যাই। আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের সঙ্গে তামিলনাড়ুতেও নির্বাচন হয়েছিল এবং তামিলনাড়ুতেও নির্বাচনে পালাবদল হয়ে গিয়েছে। তামিলনাড়ুতে বিজেপি সরকার আসেনি, তামিলনাড়ুতে নতুন একটি দল এসেছে, যে দলটির প্রধান দায়িত্বে রয়েছেন সিনেমা আর্টিস্ট বিজয় জোসেফ। আর এই বিজয় জোসেফ ব্যাপক ভাইরাল একজন সিনেমা আর্টিস্ট, সাউথে তাকে ভগবানের মতো মানা হয়, তার যথেষ্ট পপুলারিটি ছিল এবং সেই জন্য তিনি পলিটিক্যাল দল উৎপত্তি করার পরে আজকে মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে বসেছেন। আর নতুন সরকার হিসাবে তিনি সেখানে যথেষ্ট পরিমাণে ভালো কাজ করলেও তার পুলিশের ডিপার্টমেন্ট থেকে এমন একটি ভিডিও গোটা ভারতবর্ষে গোটা বিশ্বে ছড়িয়ে গেল, যেটা দেখার পরে নিন্দার ঝড় উঠছে এবং সাধারণ মানুষ বলছে এই সমস্ত পুলিশ অফিসাররা আদৌ মানুষ নয়, এরা জানোয়ারে পরিণত হয়ে গিয়েছে, এদের ভেতরে আর মনুষ্যত্ব বলে কিছু নেই। কেন, কিসের জন্য, সেটা আমি আপনাদেরকে বলছি। প্রথমে পুলিশ অফিসারদের বিহেভিয়ারটা যখন প্রেস কনফারেন্স চলছে তখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই ভিডিওটি দেখার পরে আপনাদের নিশ্চিতভাবে মনে হবে যে কোনো আড্ডা চলছিল সেই জায়গায়। হতেই পারে পুলিশ আধিকারিকরাও মানুষ, তাদের মধ্যেও বন্ধুত্ব রয়েছে, তাদের মধ্যেও আলাপ আলোচনা হতে পারে। আর এই ভিডিও দেখার পরে এটাই মনে হবে যে কোনো পুলিশ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে, তার জন্য তারা ব্যাপকভাবে খুশি, হাসাহাসি করছে, বন্ধুত্ব সুলভ ব্যবহার করছে। কিন্তু সাবধান হয়ে যান, এরপরে আমি আপনাদেরকে যেটা বলবো তারপরে আপনাদের পায়ের তলা থেকে জমি সরে যেতে পারে এবং ভাববেন যে এরা, এই পুলিশ অফিসাররা যারা হাসাহাসি করছে দেখতে পাচ্ছেন, তারা কি ধরনের মানুষ। তার কারণ এরা একটি প্রেস কনফারেন্স করতে বসেছিলেন। আর এই প্রেস কনফারেন্সটা কিসের জন্য জানেন? তামিলনাড়ুর কোয়েম্বাটুর বলে একটি জেলা রয়েছে, যে জেলাতে একটা 10 বছরের, মাত্র 10 বছরের নাবালিকা ফুটফুটে মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তার সঙ্গে গণকুকর্ম করে যাওয়ার পরে তাকে করে দেওয়া হয়, তাকে শেষ করে দেওয়া হয়। তামিলনাড়ুর পুলিশ এই ঘটনায় 2 একজনকে গ্রেপ্তার করেছে। আর সেই ঘটনার বিবৃতি দিতে গিয়ে প্রেস কনফারেন্সে পুলিশের এই ধরনের অমানবিক চিত্র আমরা গতকাল দেখলাম তামিলনাড়ু থেকে। ভাবতে পারেন একজন মহিলা আইপিএস অফিসার এর মধ্যে রয়েছেন, সেই মহিলা আইপিএস অফিসারই সব থেকে বেশি হাহা হিহি খিকি খাকা করছেন। একজন মহিলা আইপিএস অফিসার এটা ভাবছেন না যে এই প্রেস কনফারেন্সটা সেই সমস্ত মা বাবাও দেখছে যাদের বাড়িতে এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। একাধিক
একাধিক মেয়ের মা বাবা দেখছে যারা চিন্তিত আগামী দিনে তার মেয়েদের সঙ্গেও এই ধরনের কোনো ঘটনা হবে না তো। আর সেই ধরনের ঘটনার স্টেটমেন্ট দিতে গিয়ে তামিলনাড়ুর মহিলা আইপিএস পুলিশ অফিসার যেভাবে ক্যামেরার সামনে নোংরামি করছে তার সহকর্মীদের সঙ্গে, সেটা দেখার পরে একটাই আওয়াজ উঠতে হয় যে এই সমস্ত পুলিশ অফিসারদের আর মনুষ্যত্ব বলে কিছু বেঁচে নেই। এদেরকে সরাসরি বরখাস্ত যদি তামিলনাড়ুর নতুন সিএম সাহেব করেন তবেই সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি আবার ভরসা জেগে উঠবে। তামিলনাড়ুর পুলিশের গল্প তো হলো, কিন্তু বাংলার পুলিশ সেও পিছিয়ে নেই। বাংলার পুলিশের গল্প আপনাদেরকে দেখাই। গতকাল যেটা নিউ টাউন থেকে উঠে এলো, নিউ টাউন থানার একজন এএসআই পুলিশ আধিকারিক তিনি একটি জায়গায় গিয়েছিলেন তার থানার কোনো কেসের ঘটনা নিয়ে, আর সেই জায়গায় যে দৃশ্য উঠে এলো সেই দৃশ্য এই পশ্চিমবঙ্গে আমার নজরে আজ পর্যন্ত না সিপিএম এর আমলে পড়েছে না তৃণমূল কংগ্রেসের আমলে পড়েছে, যে পশ্চিমবঙ্গের পুলিশ কোনো মহিলার গায়ে সরাসরি অন ক্যামেরায় হাত দিচ্ছে। দেখুন। এত বড় সাহস বড় মেয়ে ছেলে হাত দেবে, এই যে কানুন আমরা জানি, আপনি মেয়ে ছেলেকে হাত দেখুন, এই চ্যানেলে কোনো রঙের কথা হয় না, সুতরাং রং বাদ দিয়ে সমস্ত কিছু কথা এই চ্যানেলে হবে। গতকাল একটি পুলিশ অফিসারের সঙ্গে বাজে ব্যবহার করেছিলেন বিজেপির বিধায়ক কৌস্তব বাগচি মহাশয়, আমি আপনাদেরকে তুলে এনে দেখিয়েছিলাম। আর আজকে যে পুলিশ অফিসারটা এই ধরনের নোংরা কাজ করে বেড়ালো সেটাও আমার দেখানো কর্তব্য, এবং এই ধরনের পুলিশ অফিসারদের ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়ে তাদেরকে প্রথমেই তো সাসপেন্ড করা উচিত এবং ডিপার্টমেন্টাল এনকোয়ারি হওয়া উচিত। একজন মহিলা, ভারতের সংবিধান কিংবা পুলিশের রুল বুক এটা বলে না যে কোনো পুলিশ অফিসার পুরুষ মানুষ হয়ে থাকলে সে কোনো মহিলাকে হাত দেওয়া তো দূরের কথা, তাকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারবে না। কোন রকম মহিলার সঙ্গে যদি কোন রকম আচরণ করতে হয় পুলিশের প্রোটোকল মেনে তাকে মহিলা কনস্টেবল দ্বারা এই ধরনের কর্মকাণ্ড ঘটানো উচিত। কিন্তু সেই পুলিশ অফিসারের এত উদ্ধত্ত, সে প্রকাশ্যে নিউ টাউনের মতো কলকাতার মতো একটি জায়গায় এক বাঙালি মহিলার গালে প্রকাশ্যে থাপ্পড় মেরে দিলেন। প্রতিবাদে সাধারণ মানুষ, সাধারণ মহিলারা গর্জে উঠলেন ঠিক কথাই, কিন্তু আমার মনে হয় সাধারণ মহিলারা এর থেকেও বেশি কিছু করতে পারতেন, কারণ একজন বাংলার মা, একজন বাংলার নারীর উপরে যদি পুলিশ অফিসাররা এইভাবে ঝাঁপিয়ে পড়ে তাহলে বাংলার মা বা বাংলার নারীরা তাকে ক্ষমা করে দেবে, এতটাও কিন্তু বাংলার নারীরা নরম মনোভাবের নয়। আর এই ভিডিও যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে থাকে ইমিডিয়েট এই পুলিশ অফিসারকে বহিষ্কার করা উচিত এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া উচিত। এই রাজ্যে এখন বিজেপি সরকার এবং বিজেপি তাদের নির্বাচনী ইস্তিহার, নির্বাচনী প্রচারে বারবার নারী স্বাধীনতার উপর জোর দিয়েছিল। বারবার তারা বলেছিল যে এই পশ্চিমবঙ্গের নারীদেরকে সুরক্ষা দিতে হবে। সাধারণ মানুষদের হাত থেকে নারীদের সুরক্ষা দেওয়া দূরের কথা, এখন তো পুলিশরাই সাধারণ নারীদের গায়ে হাত দিচ্ছে। বিজেপি সরকার কি ব্যবস্থা নেবে দেখার বিষয় থাকবে। কিন্তু একটা কথা বলবো, আমি কিন্তু এতদিন ধরে রাজনীতির ভিডিও করে আসছি বা দেখে আসছি, কোনোদিন দেখিনি বাংলার কোনো পুলিশ অফিসার কোনো মহিলার গায়ে হাত দিয়েছেন। আমি ভুলও হতে পারি, আগে হয়তো এরকম ঘটনা ঘটে থাকতে পারে, আমার নজরে আসেনি। যদি না এসে থাকে আপনারা কমেন্টস করে বলবেন যে হ্যাঁ আগে এই ঘটনা ঘটেছিল, আপনারা আমাকে ভিডিওটাও পাঠিয়ে বলতে পারেন, আমি আমার ভিডিওতে
দেখাবো, কিন্তু এই রকম ঘটনা আমার মনে পড়ছে না যে বাংলার পুলিশ কোনো মহিলার গায়ে এইভাবে হাত দিয়েছে। হ্যাঁ, অতীতে আমরা দেখেছি ছাত্রের ওপর পুলিশ লাঠি বর্ষেছে, অতীতে আমরা দেখেছি যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের উপর পুলিশ লাঠি বর্ষেছে, কিন্তু বাংলার মা বোনেদেরকে সরাসরি থাপ্পড় মারতে আমরা এই কলকাতা পুলিশকে প্রথম দেখলাম। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা দোষী, তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেবে এই নতুন বর্তমান সরকার, এমনটাই আমরা আশা রাখবো। এরপরে আমি একটা আশ্চর্যজনক ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনাদের মনে থাকবে প্রশান্ত বর্মনের কথা, তৃণমূল আমলের সেই ফেরার ভিডিও, যে ভিডিওকে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছিল এমনটাও প্রমাণ পাওয়া গিয়েছে। যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভিডিওদের নিযুক্তি হয়ে থাকে, সেই পাবলিক সার্ভিস কমিশনে এই যে প্রশান্ত বর্মন ভিডিও, এমনটাই অভিযোগ উঠেছে যে সে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল। আর এই ভিডিও একটি স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে পলাতক ছিল পুলিশ, তার বিরুদ্ধে কলকাতা পুলিশ লুকআউট নোটিশ জারি করেছিল। সেই প্রশান্ত বর্মনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কেউ খুঁজে পাচ্ছিল না, না তৃণমূল কংগ্রেসের পুলিশ, আর 17 দিন হয়ে যাওয়ার পরে বিজেপির পুলিশও তাকে খুঁজে পায়নি। কিন্তু গতকাল এক সাধারণ ক্যামেরায় উঠে আসলো সেই প্রশান্ত বর্মনের মাতাল চিত্র। মাতাল হয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল কলকাতার রাস্তা দিয়ে, এক পথচারীকে দুর্ঘটনাগ্রস্ত করে আহত করেছেন এবং সেই প্রশান্ত বর্মনকে স্থানীয়রা চিনে ফেলে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমি আপনাদেরকে দেখাবো সেই দুষ্কৃতী মনোভাবাপন্ন প্রশান্ত বর্মন যে প্রাক্তন ভিডিও স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে পলাতক ছিল। দেখুন। ব্যবস্থা নেবে, যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরার কোনো কারণই নেই। এই যে তার গাড়ির নাম্বার, ইনি সেই দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বর্মন এবং ড্রাং বয়, ফুললি ড্রাং বয়। এত হারে ড্রাং করেছে, এত হারে ড্রিঙ্ক করেছে, উনি লজ্জায় নামতে পারছেন না গাড়ি থেকে। আমি বলবো টেস্ট করুন একবার, টেস্ট করুন, ওনার অ্যালকোহল টেস্ট করুন একবার। না থাকো তুমি, কোথায় কোথায় লেগেছে তোমার? আপনার গাড়িটা ছিল বলে এই যে দেখুন, এই যে খাম করে চলে যাচ্ছিল, খাম করে চলে যাচ্ছিল। এ ভাই আমার স্কুটির উপরে পড়ে চলে এসে, ছাড়ার কোনো জায়গায় নেই, ছাড়ার কোনো প্রশ্নই নেই। আপনি যখন দেখলেন, আপনি একটা ভিডিও, আপনি যখন দেখলেন, কিসের ফোন রাখবো? ফোন আর দেবেন না, ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই, ওই দিন শেষ দাদা, ওই দিন নেই, দাদাগিরির দিন শেষ। অনেক করেছেন, অনেক করেছেন, করাপ্টেড। আমাকে চেনেন? আমার নাম কি? আমার নাম কি? কি নাম আছে আমার? ড্রিঙ্ক করে তো ভুলভাল বকলে হবে না। কিভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছিলেন সেটা বলেন। আপনার বিবেক আছে, মানসিকতা আছে? আপনি দাঁড়িয়েছিলেন, দাঁড়াননি। আমরা না ছুটেছে ধরতাম, আপনি চলে যেতেন, আপনি চলে যেতেন। কি খাই দাঁড়াতো, আমি দুর্নীতিগ্রস্ত। দেখা যাবে কে দুর্নীতিগ্রস্ত, শুধু ধৈর্য ধরুন। শুনেন, ও তো রব নেবেন না, রব নেবেন না তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশ। আমি ওদের হ্যাঁ কি বলে রাখলে, কি করবে? কাকে থ্রেট দিচ্ছ? কাকে থ্রেট দিচ্ছ দাদা? অন্যায় করেছো আবার থ্রেট দিচ্ছ। আমি যদি অন্যায় করে আমি ফাঁসি নিয়ে নেবো। তো অন্যায় করনি তুমি, আমাকে লাগেনি। আমি কেন ফাঁসিতে চলবো? আইন আছে স্যার, আইন আছে। চলে না মোবাইল কাটছে দেখুন স্যার, এই যে স্যার মোবাইল কাটছে দেখুন। মোবাইল হাত দেবেন না বলে দিলাম। আমি পাবলিক, আমি পাবলিক। হ্যাঁ ভিডিও করো, হ্যাঁ করো। নামটা বলো। মোতালিব শেখ। এই প্রশান্ত বর্মনের নামে ব্যাপক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ। তিনি নাকি প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছিলেন। এমনটাও দেখা গেছে যে তার পিএসসি পরীক্ষায় শূন্য পাওয়া ব্যক্তি 164 পেয়ে গিয়ে হঠাৎ করে সে 1 নম্বরে উঠে চলে এসেছিল এবং সে বিডিওর চাকরি করছিল। হঠাৎ করে সেই প্রশান্ত বর্মনের নামে অভিযোগ ওঠে সে এক গুন্ডা এবং স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে পালিয়ে গিয়েছিল। খুঁজে পাচ্ছিল না, কেউ তাকে খুঁজে পাচ্ছিল না। গতকাল নিয়তি তাকে পুলিশের সামনে তুলে দিল এবং সাধারণ পাবলিক তাকে চিনতে পেরে ভিডিও করে গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল। এখন আশ্চর্যের বিষয় হচ্ছে এই প্রশান্ত বর্মন সে পলাতক ছিল, পুলিশ বলছিল লুকআউট নোটিশ জারি করার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ সেই প্রশান্ত বর্মনই কলকাতায় ছিল এতদিন, সেই প্রশান্ত বর্মনই এতদিন কলকাতায় কোথাও লুকিয়েছিল, কিন্তু পুলিশ ট্রেস পায়নি। না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের আমলে থাকা পুলিশ, না বিজেপি সরকারের পুলিশ 17 দিন ধরে এই প্রশান্ত বর্মনের ট্রেস পেল। একজন সাধারণ মানুষের ক্যামেরায় চিহ্নিত হয়ে যাওয়ার পরে পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করেছে। পরবর্তীকালে তার বিষয়ের উপর আমাদের নজর থাকবে এবং কি ঘটনা ঘটে এই প্রশান্ত বর্মনকে নিয়ে আগামী দিনে সেই বিষয়ে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। আপনাদেরকে এবারে শোনাবো শুভেন্দু অধিকারী, এই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর এক বক্তব্য। যে বক্তব্যটা আমার মনে হয় শুধু বক্তব্যের আকারে থাকলে হবে না, যদি সত্যি করেই শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সরকার এই গাইডলাইনটি পশ্চিমবঙ্গে প্রকাশ করতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের একটা সমাজ হয়তো বেঁচে যাবে, বহু পরিবার হয়তো বেঁচে যাবে। দেখুন তিনি কি বলছেন। মানুষ চায় চোলাই মদ বন্ধ হোক, লোটো বন্ধ হোক, অনলাইন বন্ধ হোক, ভুয়া লটারি বন্ধ হোক। মানুষ চায়
একটা পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। আমাদের বিএলআর অফিস, পঞ্চায়েতের অফিস, বিডিও অফিস, থানাতে গেলে যেন পয়সা দিয়ে কাজ করতে না হয়, আমরা সে কাজগুলোই করব। দেখুন, প্রথম কথা হচ্ছে কোন রাজনৈতিক ব্যক্তির বক্তব্যের মিনিমাম কিন্তু গ্যারান্টি থাকে না। কোন রাজনৈতিক ব্যক্তি, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আম আদমি পার্টি হোক, যে ধরনেরই রাজনীতির ব্যক্তি যখন সে হয়ে যাবে, তার বক্তব্যকে 100% সঠিক মেনে নেওয়া যাবে না। কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় যে বক্তব্যটা রেখেছেন, সেই বক্তব্যটা অত্যন্ত পজিটিভ। আমি জানি না আগামী দিনে সরকারি গাইডলাইন এটা আসবে কি আসবে না, কিন্তু এই গাইডলাইন যদি আসে তাহলে বহু সাধারণ মানুষ বেঁচে যাবে, বহু গরিব মানুষ বেঁচে যাবে, বহু পরিবার বরবাদ হওয়া থেকে বেঁচে যাবে। কারণ এই জুয়া, সাট্টা এবং এই যে পচাই মদ বহু সাধারণ মানুষের জীবন বরবাদ করে দিয়েছে, এবং আগামী দিনেও যদি এগুলো চলতে থাকে তাহলে জীবন বরবাদ হতে থাকবে। তাই এটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য এবং হাততালি কোরানোর জন্য বক্তব্য যদি হয়ে থাকে তাহলে তো বলতে পারবো না, কিন্তু যদি সত্যিই এটা ইমপ্লিমেন্ট হয়, গাইডলাইন প্রকাশ হয়, তাহলে সত্যিই পশ্চিমবঙ্গের অনেক যুব সমাজ এবং অনেক মহিলার জীবন বেঁচে যাবে। যাবার আগে আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে এই বক্তব্য নিয়ে আপনারা কি মনে করছেন? আপনারা কি চান এই ধরনের ইমপ্লিমেন্ট গাইডলাইন সত্যিই পশ্চিমবঙ্গে আসুক, নাকি শুভেন্দু অধিকারী মহাশয় এইটা শুধুমাত্র রাজনৈতিক কথা বলার জন্যই বললেন? আপনারা কি মনে করছেন? আপনাদের কি অভিমত রয়েছে? সমস্ত কিছু কমেন্ট সেকশনে আপনারা ব্যক্ত করুন। ভিডিও কেমন লাগছে সেটা আপনারা বলুন। কোথায় ভুল দেখতে পাচ্ছেন, কোথায় ঠিক দেখতে পাচ্ছেন সেটা কমেন্টস করুন। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমি পড়ি এবং সেই কমেন্টসকে ফলো করেই আগামী দিনে ভিডিওকে আরো সুন্দর বানানোর চেষ্টা করি। আজকের এই এপিসোড এই পর্যন্তই রইল। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।